হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং খুব মন দিয়ে পড়াশোনা করছো। আজকে আমার একটা নতুন টপিক নিয়ে চলে এসেছি, যেটা আসন্ন সব ধরনের পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো ভারতীয় সংবিধানের আর্টিকেল সমূহ। এই জিনিসগুলো তোমাদের সরাসরি মুখস্থ করা ছাড়া কোনো রকম উপায় থাকে না। যখনই পরীক্ষায় আসে, যখনই আর্টিকেল তোমাদেরকে জিজ্ঞেস করে, হয় মনে থাকলো তাহলে পারলে, যদি না মনে থাকলো পারলে না। সেই জন্য এগুলো তোমাকে সময়ের সাথে সাথে বারবার রিভিশন করতে হয়। তো এগুলোকে মনে রাখা খুবই টাফ। বেশিরভাগ ছেলের এগুলো মনে থাকে না। যেগুলো খুব কমন সেগুলো আমি এখানে ডট দিয়ে দেখিয়ে দিয়েছি, সেগুলো তোমরা করে নেবে। আর এই গোটা পিডিএফটা আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে। তার আগে যদি তোমাদের এই ভিডিওটা পছন্দ হয় তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। চ্যানেল জিনিসটা তো তোমাদের হেল্পফুল হবেই আসন্ন যে কোনো পরীক্ষারতেই ক্ষেত্রে। সে তুমি এসএসসি বলো, যে কোনো স্টেট পিসিএস বলো, সেখানে তোমার 1 থেকে 2টো কোশ্চেন ইন্ডিয়ান কনস্টিটিউশনে আছে। তাদের মধ্যে থেকে মোটামুটি 2টো কোশ্চেনে হয়তো আর্টিকেল থেকে আসতে পারে, কিংবা একটা কোশ্চেন অবশ্যই আর্টিকেলের ওপর থেকে ধরা হয়ে থাকে। তো আমরা উইদাউট ওয়েস্টিং এনো টাইম আমরা শুরু করি আজকের টপিক, ভারতীয় সংবিধান এবং তাদের আর্টিকেল সমূহ। দেখো, ভারতীয় সংবিধান কি বলতো? ভারতীয় সংবিধান হলো কোনো দেশটাকে পরিচালিত করার জন্য বা কোনো দেশকে পরিচালিত করার জন্য যে সমস্ত নীতিগুলো নিতে হবে। একটা দেশ যখন স্বাধীন হয় তখন সেখানকার দেশের যে মূল ব্যক্তিসমূহ থাকেন তারা সেটা তৈরি করেন। আমাদের সংবিধানেরই একজন সবথেকে বড় একটা খসড়া কমিটি তৈরি হয়েছিল। সেই খসড়া কমিটিতে অধ্যক্ষ ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর, যেটাকে ড্রাফটিং কমিটিও বলা হয়ে থাকে। তো ড্রাফটিং কমিটির অধ্যাপক ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। তিনি এবং অন্যান্য অনেক মোটামুটি প্রায় নিয়ার আপ টু 294 মতো লোকজন মিলে ভারতীয় সংবিধান তৈরি করা হয়েছিল। 2 বছর 11 মাস এবং 18 দিন সময় লেগেছিল টোটাল আমাদের। 18 মাস আর 18 দিন সময় লেগেছিল টোটাল সংবিধান তৈরি হতে। তো তারপরে যখন সংবিধান তৈরি হয়ে গেল, সংবিধান যে তোমার লাগু হলো, সংবিধান তোমার লাগু হওয়ার আগে সংবিধান প্রেরিত হয়েছিল। সেটা হয়েছিল 26শে নভেম্বর 1949 সাল। ঠিক আছে? এবার 26শে নভেম্বর 1949 সালে তোমাদের সংবিধান তৈরি একদম রেডি হয়ে গেছিল এবং সেটাকে তখনই কিন্তু লাগু করা হয়নি। তার পেছনে একটা কারণ আছে। 26শে নভেম্বর যেহেতু সংবিধান তৈরি হয়ে গেছিল, সেদিন সংবিধানকে 26শে নভেম্বর দিনটাকে ভারতের সংবিধান দিবস হিসেবে পালন করা হয়। এরপরে আমাদের ভারতীয়দের প্রথম থেকেই মনে হতো যে 26শে জানুয়ারি আমাদের লাহোর অধিবেশনে প্রথম গৃহীত হয়েছিল যে পূর্ণ স্বরাজ। তো সেই অনুযায়ী 26শে নভেম্বরই পণ্ডিত তোমার জওহরলাল নেহেরু ব্যাস নদীর কাছে ভারতের পতাকা উত্তোলন করেছিলেন। তো সেই হিসাবে ওই দিনটাকে স্মরণ করার জন্য 26শে নভেম্বর 1950 সালে প্রথম সংবিধানকে আমাদের দেশে লাগু করা হয় এবং দেয়ার আফটার 1950 সাল থেকে আমাদের দেশ একটা স্বাধীন গণতন্ত্র হিসাবে পরিচালিত হতে থাকে এবং সেই সময় অনেক ধরনের আর্টিকেলগুলোকে বা সংবিধানটাকে চালু করা হয়। এবার দেখো, সংবিধানে আমাদের আছে কটা পার্ট বলো তো? প্রথমত সংবিধানে ছিল আমাদের মোটামুটি 25টা পার্ট। ওকে? এবং 25টা পার্টে মোটামুটি ছিল অনেকই আর্টিকেল। প্রথমত ছিল তোমার হচ্ছে 448 খানা আর্টিকেল, 448 আর্টিকেল টোটাল ছিল। বর্তমানে অনেক আর্টিকেল বেড়ে গেছে। তো যেটা মেন সংবিধানে ছিল সেটাই পড়ে 25টা পার্ট, 448 খানা আর্টিকেল। ঠিক আছে? তো এবার আমরা এক এক করে আর্টিকেলগুলোকে পড়বো। এবার দেখো, সংবিধান আসলে কি বলতো? একটা বইয়ের মতো। ঠিক আছে? তো একটা বইয়ে যেরকম তোমরা বইয়ের প্রথম পাতা খুলে একটা প্রথমে পড়ো মুখ বন্ধ, অনেকে পড়েছো প্রস্তাবনা বা মুখ বন্ধ থাকে, মানে ভূমিকা বলে লেখা থাকে। সেরকম আমাদের সংবিধানেও বইয়ের প্রথমে পেজে দেওয়া আছে প্রস্তাবনা। ঠিক আছে? তারপরে প্রস্তাবনা পড়ে যেরকম আমাদের বইয়ের মধ্যে চ্যাপ্টার দেওয়া থাকে না, চ্যাপ্টার 1 কী অধ্যায় থাকবে, কত দূর থেকে কত পাতা অবধি থাকবে, সেরকমভাবে আমাদের সংবিধানেও বলা হয়েছে সমস্ত চ্যাপ্টারের ব্যাপারে।
তো ওই একটা চ্যাপ্টারগুলোকে কি বলা হয়? পার্ট বলা হয়। এরকম কটা চ্যাপ্টার আছে আমাদের সংবিধানে? তোমাদের ২৫টা পার্ট আছে। এইগুলোকে বলা হয় চ্যাপ্টার, এবং ২৫টা পার্টের আন্ডারে অনেক ধরনের সাবজেক্ট রাখা হয়ে গেছে, সেগুলোকে আর্টিকেল অনুযায়ী সাজিয়ে সাজিয়ে লেখা হয়েছে। তো আমরা প্রথমে পার্টগুলোকে রিভাইজ করে নিই। ওকে, আমাদের প্রথম পার্ট হচ্ছে দ্য ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি। দ্য ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি মানে হচ্ছে, দেখো, যখন একটা দেশ তৈরি হবে সে দেশের তো একটা নাম রাখতে হবে। তা সেই দেশের যে নাম কী হবে, সে দেশের কতটা সীমানা হবে, সেটা পার্ট 1 এ বলা হয়েছে। ঠিক আছে? এইবার পার্ট 2 তে কিছু বলা হয়েছে সিটিজেনশিপ অথবা নাগরিকত্বের ব্যাপারে বলা হয়েছে। এবার দেশ তো তৈরি করলাম বাবা, দেশের মধ্যে যদি যে নাগরিকগুলো থাকবে, যে লোকগুলো বা থাকবে, তাদেরকে তো জায়গা দিতে হবে। তাহলে দেশ যখন তৈরি হলো পার্ট 1 এ, পার্ট 2 এ কী হলো? সিটিজেনশিপ, নাগরিকদের ব্যাপারে আলোচনা করা হয়েছে। ঠিক আছে? এবার হচ্ছে তোমার হচ্ছে পার্ট 3 তে বলা হয়েছে তোমার হচ্ছে পার্ট 3 তে বলা হয়েছে ফান্ডামেন্টাল রাইটস। ফান্ডামেন্টাল রাইটস কী বলো তো? মানে তুমি যে দেশে থাকবে, তুমি যে দেশের নাগরিক, সে নাগরিক হিসাবে তোমার যে সমস্ত মৌলিক অধিকারগুলো থাকবে, সে অধিকারগুলোকে তোমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। সেটা কোনো সরকার বলো, কোনো কোর্ট বলো, কেউ তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। সে অধিকারগুলোকে কি বলা হয়? মৌলিক অধিকার অথবা ফান্ডামেন্টাল রাইটস বলা হয়। ঠিক আছে? এইবার তোমার তারপরে হচ্ছে পার্ট 4 এ আমরা চলে যাব। পার্ট 4 ওরেও চলে যাব, যে ৪ নম্বর পার্টে বলা হয়েছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। এবার দেশ যখন হলো, দেশে লোককে নাগরিক দিলাম, নাগরিকত্ব দিলাম, তারপরে দেশের লোকগুলোকে মৌলিক অধিকারও দিলাম। এবার দেশের লোকগুলোকে যে কী পথে তারা চলবে, সে কী আদর্শ মেনে তারা চলবে, সে আদর্শগুলোকে কোথায় রাখা হয়েছে? পার্ট 4 এ রাখা হয়েছে। যারা বিভিন্ন সমাজতান্ত্রিকবাদী বা যে সমস্ত ব্যক্তি ছিলেন, তারা নিজস্ব মতামত দিয়ে একটা স্টেট পলিসি তৈরি করেছিলেন। সেটাকে বলা হয় কি? ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিস। ওকে? আচ্ছা, তারপরে তোমাদের ৪ নম্বর হয়ে গেল। এবার ৫ নম্বর পার্ট। ৫ নম্বর পার্টে কি বলা হয়েছে? দ্য ইউনিয়ন। ৫ নম্বর পার্টে বলা হয়েছে ইউনিয়ন। ইউনিয়ন মানে কি? মানে তোমার কেন্দ্রর ব্যাপারে বলা হয়েছে, যে আমাদের দেশে একটা কেন্দ্র থাকবে, সে কেন্দ্রের অধীনস্থ অনেক রাজ্য থাকবে। ইউনিয়নই হলো ভারতের প্রধান বা যেটা কেন্দ্র ডিসিশন নেবে, সেই ডিসিশনের আন্ডারে কী থাকবে, অনেক কিছু থাকবে, সেগুলো বলা হয়েছে কোথায়? পার্ট 5 এ বলা হয়েছে। ওকে? পার্ট 5 এর পরে হচ্ছে তোমার হচ্ছে পার্ট 6 এ বলা হয়েছে স্টেটসের ব্যাপারে, যে ভারতে কী রকমের স্টেটস থাকবে, ভারতে কী রকমের স্টেটস থাকবে। আচ্ছা, মানে কতটা স্টেট থাকবে, সেই স্টেটের আন্ডারে যেরকম সিএম থাকবে, গভর্নমেন্ট থাকবে, সেগুলো কোথায় বলা হয়েছে? স্টেটে বলা হয়েছে। ওকে? আচ্ছা, তারপরে বলা হয়েছে তোমার পার্ট 6 এর পরে তোমার পার্ট 7 তো বাদ দিয়ে দেওয়া হয়েছে, এখন আর নেই পার্ট 7। এবারে হচ্ছে পার্ট 8। ওকে? পার্ট 8 এ বলা হয়েছে কি? তোমার হচ্ছে টেরিটরিজের ব্যাপারে। মানে কি? কেন্দ্রশাসিত অঞ্চল যেরকম থাকে, রাজ্য যেরকম থাকে, ভারতে তো কেন্দ্রশাসিত অঞ্চল আছে। যেমন জম্মু কাশ্মীর, আন্দামান নিকোবর, এই সমস্ত অঞ্চলে কোথায় আলোচনা হয়েছে? পার্ট 8 এ আলোচনা করা হয়েছে। ওকে? এরপরে আসছে পার্ট 9। পার্ট 9 এ কি বলা হয়েছে? পঞ্চায়েতের ব্যাপারে বলা হয়েছে। পার্ট 9 এ কি বলা হয়েছে? পঞ্চায়েতের ব্যাপারে বলা হয়েছে। দেখো, আমাদের যেহেতু ভারতবর্ষ একটা গ্রাম মানে গ্রাম হচ্ছে ভারতের প্রাণ। ঠিক আছে? শহর কটা আছে? ভারতে মেইনলি তো গ্রামই আছে। সেই গ্রামগুলোকে যে কীভাবে থাকবে, গ্রামে কীভাবে শাসন ব্যবস্থা চলবে, সেটা পার্ট 8 এ বলা হয়েছে। ওকে? এবার পার্ট 8 এ বলা, পার্ট 9 এ বলা হয়েছে পঞ্চায়েতের ব্যাপারে। এবার পার্ট 9 এরই আরেকটা পার্ট হচ্ছে কি? মিউনিসিপ্যালিটিস। আচ্ছা, মানে কি? যে সমস্ত শহরি এলাকা বা নগর কেন্দ্রিক এলাকা যেগুলো আছে, সেগুলোকে পার্ট 9 এর এতে বলা হয়েছে, মিউনিসিপ্যালিটিসের ব্যাপারে বলা হয়েছে। ওকে? এরপর পার্ট 10 অতটা ইম্পর্টেন্ট নয়। ঠিক আছে? আচ্ছা, পার্ট 11 অতটা ইম্পর্টেন্ট নয়। পার্ট 12 এগুলো পরীক্ষার হিসাবে আমরা রিভিশন করছি, যেহেতু এগুলো মনে না রাখলেও হবে। ওকে? এরপরে চলে আসছি তোমার হচ্ছে পার্ট 14 ও অতটা ইম্পর্টেন্ট নয়। পার্ট 15 এর ক্ষেত্রে চলে আসি। পার্ট 15 এ তোমার খুব বেশি করে মনে রাখতে হবে ইলেকশন। যে ভারতে যে ভোট হয়, সে ভোটের ব্যাপারে কোন কোন পার্টে আলোচনা করেছে? পার্ট 15 এ। ওকে? পার্ট 15 এ আলোচনা করেছে। এখন আমরা শুধু পার্টগুলো দেখছি, পার্টগুলোর পরে আমরা আর্টিকেল যেগুলো মূল ইম্পর্টেন্ট, সেগুলো একবার রিভাইজ করে নেব। ওকে? আচ্ছা, চিন্তার কোনো কারণ নেই। এরপরে হচ্ছে পার্ট 15 হয়ে গেল, সমাজে ভোট কীভাবে হবে সেটার ব্যাপারে বলা হয়েছে। ওকে? এরপরে চলে আসছে পার্ট নম্বর 18। পার্ট নম্বর 18 তে কি বলা হয়েছে?
যদি দেশে কোনো সময় আপাতকালীন পরিস্থিতি চলে আসে, যদি দেশে কোনো সময় ইমার্জেন্সি লাগাতে হয়, তাহলে কি ধরনের ইমার্জেন্সি হবে, কে সেটাকে লাগু করতে হবে, সেটা কোথায় বলা হয়েছে? পার্ট মানে অধ্যায় 18 তে বলা হয়েছে। ওকে? আচ্ছা, এরপরে নম্বর হচ্ছে তোমার 19 নম্বরও করতে হবে না, পার্ট 20 তে চলে এসো। পার্ট 20 তে কি বলা আছে? সংবিধান তো তৈরি হলো। ওকে? পার্ট 20 সংবিধান তো তৈরি হলো। এবার সংবিধান তো সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হতে পারে। আগের 50 বছর আগে তো আমাদের সংবিধান তৈরি হয়েছিল। তখনকার মানুষের যে মেন্টালিটি ছিল, এখনকার সময় সেই ওই জিনিসটা তো আলাদাও হতে পারে। অনেক কিছু আপডেট আসতে পারে সমাজে। তো সেই অনুযায়ী সমাজে সংবিধানে যে সমস্ত পরিবর্তন আনতে হবে বা সময় সাপেক্ষে সংবিধানে যে সমস্ত চেঞ্জেস করতে হবে, সেটা পার্ট 20 তে বলা হয়েছে। সেটা পার্ট 20 তে বলা হয়েছে। আর সেটার জন্য একটা আর্টিকেলে স্পেসিফাই আছে, যখন আর্টিকেল আসবে তখন বলব। এছাড়া আর তোমাদের পার্টের কথা কিছু মনে রাখতে হবে না। এটুকু এনাফ, মোর দেন সাফিসিয়েন্ট, শুধু পার্ট কোটা মনে রাখতে হবে। এরপরে তোমাদের যেগুলো মনে রাখতে হবে সেটা হচ্ছে আর্টিকেল। এবার আর্টিকেল পড়ার সাথে সাথে পার্টগুলো আমরা আরেকবার রিভাইজ করে নেব, তাহলে আমাদের জিনিসটা পুরো ভালোভাবে সলিডিফাই হয়ে। তাহলে আমরা শুরু করছি ইন্ডিয়ান কনস্টিটিউশনে ইম্পর্টেন্ট আর্টিকেলস। ওকে? তাহলে প্রথমত হচ্ছে পার্ট 1। পার্ট 1 এ আমরা কি বললাম? যে কোনো দেশের তো একটা নাম হতে হবে। যে কোনো নাম দিতে গেলে তার কতটা জায়গা সেটার ব্যাপারে বলতে হবে। যে উত্তরে কাশ্মীর থেকে দক্ষিণে কন্যাকুমারী, পূর্বে আমাদের গুজরাট থেকে পূর্বে অরুণাচল থেকে পূর্বে গুজরাট অবধি। ঠিক আছে? এই যে একটা সীমানা, গোটা দেশের সীমানা, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট যে কতটা সীমানা আছে সেটা আমাকে বলতে হবে, ডিফাইন করতে হবে। আর আমাদের দেশের নাম কি সেটা আমাকে ডিফাইন করতে হবে। ধরো তুমি যখন জন্ম হয়েছিলে, তোমার তো একটা অস্তিত্ব আছে, সেজন্য তোমার বাবা মা তোমার একটা নাম রেখেছিল। তাহলে সবচেয়ে প্রথমে আসবে নাম। পার্ট 1 এ কি বলা হয়েছে? পার্ট 1 এর আর্টিকেল 1 এ বলা হয়েছে নেম অফ দ্য টেরিটরি অফ দ্য ইউনিয়ন। দেশের নাম এবং তার জায়গার ব্যাপারে যে কতটা, সেটা পার্ট 1 এ বলা হয়েছে। এটা প্রথম আর্টিকেল। এবার দেখো, দেশের নাম দিলাম, দেশকে জায়গাও দিলাম, দেশকে জায়গা আমার পূর্বে পশ্চিম উত্তর দক্ষিণে কতটা আছে সেটা দিলাম। এবার দেশের মধ্যে থাকবে কারা? দেশের জনগণ। ওকে? তাহলে দেশের মধ্যে দেশের জনগণই হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট। তাদেরকে নিয়েই তো দেশ চলবে। সেই জন্য পার্ট 2 তে কি বলা হয়েছে? সিটিজেনশিপ। ভাই দেখো, যারা মানে এই সমস্ত সংবিধান তৈরি করেছেন, তারা খুব মানে এত সুন্দরভাবে সংবিধান তৈরি করেছেন, তুমি যখন ডিটেলসে পড়বে সংবিধান, তোমার এর সাথে তোমার ভালোবাসা হয়ে যাবে। এত সুন্দরভাবে সিস্টেমেটিক ওয়ে সাজিয়েছেন। ঠিক আছে? তারপরে দেশের মধ্যে কারা থাকবে? দেশের জনগণ থাকবে। তাহলে আর্টিকেল 1 থেকে 3 অবধি পার্টে ইউনিয়ন টেরিটরিজ বা দেশের মানে নাম বা এই সমস্ত ব্যাপারে বলা হয়েছে। আর্টিকেল 5 থেকে আর্টিকেল 11 অবধি কি বলা হয়েছে? আর্টিকেল 5 থেকে আর্টিকেল 11 অবধি বলা হয়েছে এই দেশের লোকজন কিরকম থাকবে, দেশের নাগরিকত্ব কিভাবে কারোর থাকবে, কিভাবে চলে যাবে, কি উপায়ে সে অন্য দেশে নাগরিকত্ব নিতে পারে, এই সমস্ত বলা হয়েছে। ঠিক আছে? তো শুধুমাত্র এইটুকু মনে রাখবা, পার্ট 2 এ সিটিজেনশিপের ব্যাপারে আলোচনা করা হয়েছে, যেটা কিনা পার্ট 5 থেকে পার্ট 11 অবধি সীমাবদ্ধ। ওকে? এরপরে সবথেকে ইম্পর্টেন্ট যে টপিক, সেটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল রাইটস, বা একটা দেশের নাগরিক হিসেবে তার কি অধিকার আছে। ঠিক আছে? বা দেশের নাগরিক হিসেবে তার কি অধিকার আছে সেটাকে বলা হয় ফান্ডামেন্টাল রাইটস। ওকে? তো সবথেকে প্রথমে ফান্ডামেন্টাল রাইটসের অধিকাংশ সমস্ত আর্টিকেলগুলোকে আমরা হুবহুভাবে মনে রাখতে হবে। 1 নম্বর হচ্ছে পার্ট 13, আর্টিকেল 13। আর্টিকেল 13 তে বলা হয়েছে যে সংবিধান লাগু হওয়ার আগে বা পরে, ঠিক সংবিধান লাগু হওয়ার আগে বা পরে যে সমস্ত নিয়মগুলো ছিল, সেগুলো যদি ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকারকে ক্ষুণ্ণ করে, তাহলে সে নিয়মটা আর বর্তমানে লাগু থাকবে না। লজ ইনকনসিস্টেন্স উইথ দ্য ডেরোগেশন অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস, যে লগুলো তোমার আগে, স্বাধীনতার আগে বা সংবিধান লাগু হওয়ার আগে বর্তমানে তোমার মৌলিক অধিকারকে ছিন্ন করে, সেই লগুলো আর লাগু থাকবে না। ঠিক আছে? আর্টিকেল 14 বলা আছে ইকুয়ালিটি বিফোর ল। সমস্ত আইনের চোখে সবাই সমান। ঠিক আছে? তুমি রাজা হও, তুমি মন্ত্রী হও, তুমি প্রধানমন্ত্রী হও না কেন, তুমি যে হও না কেন, তুমি কোনো একটা অভিনেতাই হোক না কেন, বা তুমি একটা জেলে হও, মুচি হও, মেথর হও, সবার ক্ষেত্রে আইনের চোখে সবাই সমান। ঠিক আছে? ইকুয়ালিটি বিফোর ল মানে আইনের চোখে সবাই সমান। এইবার 15 নম্বর আর্টিকেলে বলা হয়েছে যে তোমার ধর্ম যা হোক, তোমার কাস্ট যা হোক, তোমার লিঙ্গ যা হোক, তোমার জায়গা, প্লেস যেখানে তুমি জন্মাও না কেন, সব ক্ষেত্রে তোমাকে কোনো রকমভাবে কোনো সময় তোমাকে ছোট করা হবে না বা নিচুতে রাখা হবে না। ওকে? তো সেই অনুযায়ী আর্টিকেল 15 তে বলা হলো তোমাকে কোথাও তোমাকে ছোট করা হবে না। আচ্ছা, এরপরে হচ্ছে তোমার হচ্ছে আর্টিকেল নম্বর 16। আর্টিকেল 16 তে বলা হয়েছে তুমি
যদি কোনো পাবলিক এমপ্লয়মেন্ট বা সরকারি দপ্তরে কোনো জায়গায় কাজ করো, সেখানে তোমার যে সুযোগ চাকরি পাওয়ার সেটা সবার মতোই থাকবে। তোমাকে আলাদা করে কেউ তোমাকে কোলে তুলে এনে চেয়ারে বসিয়ে দিতে পারবে না, বা তোমাকে কেউ লাথি মেরে কাজ থেকে বেরিয়েও দিতে পারবে না। তুমি এমপ্লয়মেন্টে যদি আসো, তোমার ক্ষেত্রে সবারই ক্ষেত্রে যে চাকরির যে সুযোগ সুবিধা সবারই ক্ষেত্রে সমান থাকবে। আর্টিকেল 17 খুবই খুবই ইম্পর্টেন্ট, আনটিচেবিলিটি। দেখো, আমাদের ধর্মে বা ভারতে যে সমস্ত ধর্মগুলো আছে, সে সমস্ত কিছু কিছু ধর্মে না ছোঁয়াছুত জিনিসটা এখনও আছে। কেউ একটা জাতির মধ্যে যখন সাবকাস্ট আরও থেকে যায়, উপর জাতি নিচু জাতির লোকের ছোঁয়া বা ছুলে যেন তার জাত চলে যায় বা ধর্ম চলে যায়, এরকম একটা ভাবনা অনেক দিন ধরে ভারতীয় সমাজে চলে আসছে। তো সেই সমাজের এই ধারণাকে অ্যাবলিশ করার জন্য বা পুরোপুরি নিষ্কাশন করার জন্য আর্টিকেল 17কে খুব ভালোভাবে জোর দেওয়া হয়েছে। সেটাতে বলা হয়েছে কোনো রকম অস্পৃশ্যতা সমাজের মধ্যে থাকবে না, কোনো রকম আনটাচ করা যাবে না। সবসময় যাকে ইচ্ছা তুমি টাচ করতে পারো, তাতে তোমার উপর নাগরিকত্বের উপর বা তোমার ইয়ের উপর কেউ কিছু মানে অক্ষুণ্ণ থাকবে তোমার। আর্টিকেল 18 অ্যাবলিশন অফ টাইটেলস। টাইটেলস মানে না তুমি আমার নাম যে এই এই বিক্রম সিং রাঠোর, এই রাঠোর মানে অ্যাবলিশন মানে কি ত্যাগ করা বা ছেড়ে দেওয়া, এই সমস্ত না। তোমার যে টাইটেল আছে সেই টাইটেলে থাকবে, তুমি এক্সট্রা করে কোনো রকম টাইটেল নিজের সাথে জুড়তে পারবে না। ধরো কেউ যদি ভারতরত্ন পেলো, কেউ নোবেল প্রাইজ পেলো, কেউ গ্রামি পেলো, ঠিক আছে, তাহলে সে তার নামের সাথে ওই জিনিসগুলো লাগাতে পারবে না। এক্সেপশনাল কিছু কিছু আছে, যদি তুমি ডাক্তার হও, যদি তুমি ইঞ্জিনিয়ার হও, তাহলে তুমি তোমার নামের আগে তুমি ডাক্তার লিখতে পারো, তুমি তোমার নামের আগে ইঞ্জিনিয়ার লিখতে পারো, ওকে। কিন্তু তুমি কোনো রকম কোনো দেশ থেকে হয়তো তুমি একটা অফার পেলে, যেমন আমাদের দেশের একটা এক্সাম্পল ছিলেন প্রধানমন্ত্রী মোরারজি দেশাই ছিলেন। তো মোরারজি দেশাইকে পাকিস্তানের তরফ থেকে হিলালে পাকিস্তানের উপাধি দেওয়া হয়েছিল, কিন্তু তিনি যদি এই উপাধিটাকে নিয়ে লাগাতেন হিলালে পাকিস্তান মোরারজি দেশাই, না, আমাদের দেশে সেটা চলবে না। তুমি কোনো রকমভাবে নিজের কোনো একটা এক্সট্রা করে টাইটেল তুমি অ্যাড করতে পারো না। সেটা কোথায় বলা হয়েছে? আর্টিকেল নাম্বার 18তে বলা হয়েছে, ওকে। আর্টিকেল 19-এ বলা হয়েছে প্রোটেকশন অফ সার্টেন রাইটস রিগার্ডিং দ্য ফ্রিডম অফ স্পিচ। তুমি তোমার কথা যে কাউকে বলতে পারো। তুমি প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে ধরে গালাগালি দিতে পারো, ঠিক আছে। তুমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তুমি কটাক্ষ করে বলতে পারো। গালাগালির ঠিক জিনিসটা নয়, মানে তুমি নিজের কথা মানে তুমি মুখ ফুটে সবার সামনে বলতে পারো, এটা তোমার অধিকার আছে, তোমার বলার অধিকার আছে। তোমাকে যে বলার অধিকার নেই মানে কি, সে নর্থ কোরিয়ার মতো এটা নয় যে কিং জং এর রাজত্ব, যে ওই যা বলবে সবাইকে শুনতে হবে না। তুমি যেহেতু ভারতের নাগরিক, তোমার সবার সমক্ষে সবার উদ্দেশ্যে তোমার বলার অধিকার আছে, যে কোনো টপিক হোক না কেন, ওকে। আচ্ছা, আর্টিকেল 20। আর্টিকেল 20 দেখো, আর্টিকেল 20 বলা হয়েছে প্রোটেকশন অফ রেসপেক্ট কনভিকশন অফ অফেন্স। ধরো তোমাকে কেউ একটা সাজা দিয়েছে, ওকে। তুমি 2018 সালে ধরো তুমি ট্রাফিকের একটা রুল ভেঙে দিয়েছো, ওকে। তো সেই কেসটা কোভিডের জন্য এতদিন পেন্ডিং ছিল। এবার তোমার কোর্টে এসছে, অনেক টাকা বিল হয়েছে। এবার ধরো 2023-এ এসে তোমার এই নিয়মটা তোমার চেঞ্জ হয়ে গেছে, যে তোমার ফাইন আগে যেটা 500 টাকা ছিল এখন 2000 টাকা দিতে হবে। তো তুমি ক্রাইম তো করেছো 2018 সালে, তুমি ফাইন, তোমার শুনানি হচ্ছে 2023 সালে। তাহলে কি হয়েছে, যে সময়ে সাজা, তুমি সেই সময় অনুযায়ী যেরকম তুমি শাস্তি করেছিলে সেই লটাই অ্যাক্টিভেট থাকবে, রাদার দ্যান যে তুমি যে 2023-এ তোমার শুনানি হচ্ছে বলে এই সময় যে আপডেটেড যে শাস্তি সেটা কিন্তু হবে না, ঠিক আছে। বা তোমাকে যে কোনো কাজের সাজা একবারই দেওয়া হবে। একবার তুমি একটা দোষ করেছো তার জন্য তোমাকে বারবার সাজা দেওয়া হয় না। আচ্ছা, এটা মনে রাখবে, ওকে। সেটা কোথায় আছে? আর্টিকেল 20-এ আছে, মানে 20-তে আছে। এবার আর্টিকেল 21-এ খুবই খুব ইম্পর্টেন্ট, খুব বারবার পরীক্ষায় আসে, রাইট টু এলিমেন্টারি এডুকেশন। যত সমস্ত শিশু আছে, শিশুদেরকে তোমাকে শিক্ষা দিতে হবে, এটা বাধ্যতামূলক। সবার যে একটা শিক্ষার অধিকার, এটা বাধ্যতামূলক। আর্টিকেল 21-এর এটা 2002 সালে তোমার 84 তোমার কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, সরি 86 মনে হয়, 86 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এটাকে অ্যাড করা হয়েছে 2002 সালে, ঠিক আছে। তার আগে কিন্তু এটা সংবিধানে ছিল না, ওকে। এরপরে তোমার আর্টিকেল 23-এ বলা আছে প্রহিবিশন অফ ট্রাফিক হিউম্যান বিংস অ্যান্ড ফোর্স লেবার। তুমি কাউকে, মানে অনেকে আছে না মেয়ে পাচার করে, ওকে, মেয়েকে নিজে বিক্রি করে দেয়, অন্য দেশে অন্য কোথাও বিক্রি করে দেয়, মানে কি সেটাকে বলা হয় হিউম্যান ট্রাফিকিং, ওকে। তুমি কোনো
লোককে তুমি বিক্রি করতে পারো না, কাউকে তুমি জোর করে নিজের জায়গায় বাড়িতে কাজে রাখতে পারো না, কারো কাছ থেকে তুমি জোর করে লেবার নিতে পারো না যতক্ষণ না পর্যন্ত সে অনুমতি দেয়। তাহলে সেটা কোথায় আছে? আর্টিকেল নাম্বার 23 এ আছে। ওকে? আচ্ছা, এবার আছে তোমার আর্টিকেল নাম্বার 24, প্রোহিবিশন অফ দ্য এমপ্লয়মেন্ট অফ চিলড্রেন ইন ফ্যাক্টরিজ। তুমি ফ্যাক্টরিতে শিশুদেরকে দিয়ে কাজ করাতে পারো না। প্রোহিবিশন মানে কি? বাধা। এমপ্লয়মেন্ট মানে কি? কাজে লাগানো। চিলড্রেনদেরকে তুমি ফ্যাক্টরিজের মধ্যে কাজে লাগাতে পারো না। ওকে? এরপর হচ্ছে আর্টিকেল নাম্বার 25। আর্টিকেল নাম্বার 25 এ তোমাকে কি বলেছে? আর্টিকেল নাম্বার 25 এ তোমাকে বলেছে তুমি যেকোনো ধর্মকে তুমি অ্যাডপ্ট করতে পারো। মানে কি? এটা ধর্মের স্বাধীনতা। আর্টিকেল 25 থেকে ধর্মের স্বাধীনতা। ফ্রিডম অফ কনসায়েন্স অফ দ্য ফ্রি প্রফেশন, পার্টিসিপেশন অ্যান্ড প্রোপাগেশন অফ রিলিজিয়ন। তুমি যেকোনো ধর্মের ফ্রি প্রফেশন নিতে পারো, যেকোনো ধর্মে দীক্ষা নিতে পারো, সেটাকে প্রচার করতে পারো, ঠিক আছে? সাথে তোমাকে কোনো ধর্মে, কোনো নেয়াতে কোনো কিছুতেই বাধা নেই। আচ্ছা, এবার হচ্ছে আর্টিকেল তোমার 26। আর্টিকেল 26 এ বলা হয়েছে যে কোনো যে কোনো তুমি যে কোনো ধর্মে তোমার যদি ইচ্ছা হয়, ঠিক আছে? তুমি যে কোনো ধর্মে যদি কোনো অ্যাফেয়ার হয়, কোনো ঘটনা হয়, সেই ঘটনাটাকে তুমি নিজের থেকে নিষ্পত্তি করতে পারো। ধরো কোনো ধর্মে বিবাদ চলছে, সেই বিবাদের মধ্যে কেউ হয়তো একজন উঠে এলো সমাজের থেকে, সে সেই জিনিসটা নিষ্পত্তি করবে। তাহলে সেই আর্টিকেল 26 এ সেই অধিকারটা আছে, সে সেই ধর্মের যেকোনো জিনিসকে রাইটটাকে সর্ট আউট করতে পারে। আচ্ছা, এবার হচ্ছে আর্টিকেল 29। আচ্ছা, আর্টিকেল 29 বলছে যে কোনো ল্যাঙ্গুয়েজকে যদি তোমার প্রাধান্য দিয়ে থাকে কোনো একটা ধর্ম, সেই ল্যাঙ্গুয়েজকে তুমি পড়তে পারো। সেই ল্যাঙ্গুয়েজকে যদি তুমি পড়তে পারো, তোমাকে বলা হয়েছে যে এই যে আর্টিকেল 29 তুমি দেখতে পাচ্ছ এখানটায়। আর্টিকেল 29 এ বলা হয়েছে এনি সেকশন অফ সিটিজেন শ্যাল হ্যাভ দ্য রাইট টু কনজার্ভ দ্য ডিস্টিংক্ট ল্যাঙ্গুয়েজ, স্ক্রিপ্ট অ্যান্ড কালচার। ধরো মুসলিম ধর্মে যেরকম মাদ্রাসা আছে, সেখানে যদি কোনো সময় উর্দুতে বা আরবিতে কোনো কিছু পড়ানো হয়, সে সেটা করতে পারে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবার হচ্ছে আর্টিকেল 30। আর্টিকেল 30 তে বলা হচ্ছে রাইট টু মাইনরিটিস এস্টাবলিশ অ্যাডমিনিস্ট্রেট এডুকেশন। এই যে এডুকেশন ইনস্টিটিউশন, দেখো না অনেকে আছে না মাদ্রাসায় শিশুদেরকে পড়ানো হয়, সেখানে শিক্ষা দেওয়া হয়। গরিব যারা আছে তাদেরকে সেখানে খাওয়ার থেকে শুরু করে যে এডুকেশন যেটা প্রোভাইড করানো হয়, সেটা আর্টিকেল 30 অনুযায়ী যেকোনো মাইনরিটিস মানে যারা সংখ্যায় লঘু আছে তারা সেটা করতে পারে, কোনোই বাধা নেই। ওকে? আচ্ছা, এরপর আছে আর্টিকেল, এরপরে আমরা একবার লাস্টে রিভাইজ করে নেব। এরপরে আছে আর্টিকেল কত? আর্টিকেল নাম্বার হচ্ছে তোমার হচ্ছে 31 এর সিটা অতটা ইম্পর্টেন্ট নয়। এরপরে আর্টিকেল নাম্বার আছে তোমার 32। আর্টিকেল 32 আমি যেখানে ডটগুলো যেখানে করে দিয়েছি সেগুলো তোমাকে করতেই হবে। আর সেগুলোই করবে। রিমিডিজ অফ দ্য এনফোর্সমেন্ট অফ ফান্ডামেন্টাল রাইটস। ধরো তোমাকে কেউ তোমার থেকে তোমার মৌলিক অধিকার ছিন্ন করে নিয়েছে। এবার তুমি এর প্রতিবাদ কোথায় করবে? তোমার এই প্রতিকার কে করে দেবে? প্রতিকার করে দেবে তোমার হচ্ছে সুপ্রিম কোর্ট আর তোমার রাজ্যের হাইকোর্ট। তুমি সুপ্রিম কোর্টের অনুযায়ী তোমার যদি কোনো রকম তোমার মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয় বা কেউ তোমাকে মৌলিক অধিকার তোমার ছিনিয়ে নিচ্ছে, সে সরকার হোক, গভর্নমেন্ট হোক, কোনো নেতা হোক, যে কেউ হোক, তোমার মৌলিক অধিকারকে খানি করছে, তুমি সেটা নিয়ে কোয়েশ্চেন করতে পারো কাকে? হাইকোর্টকে বা সুপ্রিম কোর্টকে। সেটা তোমার অধিকার দেওয়া হয়েছে আর্টিকেল নাম্বার 32 এ। সেটাকে বলা হয় কনস্টিটিউশনাল রিমিডিজ। আর্টিকেল 32 এত ইম্পর্টেন্ট ছিলেন, ডক্টর বি আর আম্বেদকর আর্টিকেল 32 কে বলেছিলেন যে হার্ট অ্যান্ড সোল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। ওকে? হার্ট অ্যান্ড সোল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। ওকে? আশা করি সবাই তোমরা বুঝতে পারছো। আরেকবার দেখো, কোশ্চিন আসলে ফান্ডামেন্টাল রাইটস থেকে খুব বেশি আছে। আমরা এইটুকু একবার রিভাইজ করে নিই টুক করে। পার্ট 1 এ বলেছে ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরিজ। ওকে? মানে ভারতের দেশ এবং দেশের নাম। পার্ট 2 তে বলা হয়েছে সিটিজেনশিপ। আর্টিকেল 5 থেকে আর্টিকেল 11 অব্দি ভারতের নাগরিকত্বের ব্যাপারে বলা হয়েছে। আর্টিকেল নাগরিকত্বের ব্যাপারে বলা হয়েছে। এরপরে তোমার হচ্ছে মৌলিক অধিকার অথবা ফান্ডামেন্টাল রাইটস। মৌলিক অধিকার অথবা ফান্ডামেন্টাল রাইটসে প্রথমে কি বলা হয়েছে? 1 নম্বরে বলা হয়েছে তোমার হচ্ছে ল যেটা তোমার আগে চালু ছিল, সেই লটা এখন বর্তমানে যদি তোমার অধিকারকে ছিন্ন করে, সেটা এখন লাগু হবে না। আর্টিকেল 13 তে বলা হয়েছে। আর্টিকেল 13 এর পরে আছে আর্টিকেল 14 তে ইকুয়ালিটি বিফোর ল, লয়ের চোখে সবাই সমান। আর্টিকেল 15 তে বলা হয়েছে তুমি যেখানে জন্ম হোক, জাতি ধর্ম নির্বিশেষে তোমারও কেউ ছোট করতে পারবে না, তোমার সম্মানকে কেউ ক্ষুণ্ণ করতে পারবে না, কোনো রকম ডিসক্রিমিনেশন তোমার সাথে হবে না। আর্টিকেল 16 তে বলা হয়েছে যে কোনো পাবলিক এমপ্লয় সরকারি চাকরির ক্ষেত্রে তোমার সব জায়গায় সমানভাবে তুমি অধিকার পাবে। আর্টিকেল 17 তে বলা হয়েছে কোনো রকম অস্পৃশ্যতা বা আনটাচেবিলিটি তোমার সাথে থাকবে না। আর্টিকেল 18 তে বলা হয়েছে কোনো রকম
রকম টাইটেল তুমি নিতে পারবে না। আর্টিকেল 19 বলা হয়েছে আ যে কোনো তোমার ফ্রিডম অফ স্পিচ, যে কোনো ব্যাপারে তুমি কথা বলতে পারো, যে কোনো বিষয়ে তুমি বিরোধ করতে পারো। যদি তোমার মতবাদ থাকে তুমি সে ব্যাপারে তুমি যে কাউকে মতবিরোধ প্রকাশ করতে পারো। আর্টিকেল 20 হয়ে গেছে, যে কোনো কাজের সাজা তুমি একবারই পেতে পারো, সেটা তুমি বারবার সাজা পাবে না। আর্টিকেল 20 তে বলা হয়েছে। আর্টিকেল 21 এ বলা হয়েছে তোমার জীবনের বা পার্সোনাল লিবার্টি তোমার প্রোটেকশন তোমাকে দেবে। কে দেবে? গভর্নমেন্ট দেবে, সরকার দেবে। তোমার যদি কোনো রকমভাবে জীবন কোনো রকমভাবে ক্ষুণ্ণ হয়ে থাকে বা পার্সোনাল লাইফে যদি কেউ ড্যামেজ করে থাকে, সে ব্যাপারে তুমি আর্টিকেল 21 তোমাকে সহায়তা দেবে। আর্টিকেল 21 এ বলা হয়েছে, বলে দিলাম, তোমার হচ্ছে এডুকেশন, এলিমেন্টারি এডুকেশন, যেটা তোমাকে শিক্ষা, সমস্ত লোকের শিক্ষা একটা মানে মৌলিক অধিকার। আর্টিকেল 23 এ বলা হয়েছে কোনো রকম হিউম্যান ট্রাফিকিং বা মানব পাচার করা যাবে না, মানুষকে পাচার করা যাবে না। আর্টিকেল 24 এ চিলড্রেনদেরকে ফ্যাক্টরিতে কাজ করা যাবে না। আর্টিকেল 25 এ যেকোনো ধর্ম তুমি গ্রহণ করতে পারো, তার প্রচার করতে পারো। আর্টিকেল 26 এ বলা হয়েছে যেকোনো ধর্মীয় ম্যাটার তুমি সর্ট আউট করতে পারো। আর্টিকেল 29 এ বলা হয়েছে যখন যেকোনো জিনিসের কালচার বলো, যাই বলো, সেটা তুমি অ্যাড করতে পারো, কোনো ব্যাপার নয়। সেটা তুমি অ্যাড করতে পারো বা তোমার সেই ধর্ম অনুযায়ী যে সমস্ত ভাষায় স্ক্রিপ্ট ইউজ হয় সেটা তুমি ইউজ করতে পারো। আর্টিকেল 30 তে বলা হয়েছে যখন তোমার কোনো রকম মাইনরিটিসদের কোনো জিনিস থাকবে, তারা এডুকেশনাল প্রচারের জন্য সেটা করতে পারে। আর আর্টিকেল 32 তে বলা হয়েছে তুমি কনস্টিটিউশনাল রেমিডিস বা তোমার যে আ অ মানে যে মৌলিক অধিকার অক্ষুণ্ণ রাখবে, সেটা হচ্ছে তোমার সুপ্রিম কোর্ট বা ওই জাতীয় অন্য কিছু। ঠিক ওকে? আচ্ছা, এবার হচ্ছে আর্টিকেল 4 এ আমরা পার্ট 4 এ চলে আসবো। ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ দি স্টেট পলিসিস। এখান থেকে খুব কোয়েশ্চেন আসে ভাই। ঠিক আছে? মিথ্যা কথা বলা যাবে না। যেগুলো তোমাদের পড়িয়েছি সেগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পোর্টেন্ট। এটা 10 মিনিটের ভিডিও তো নয়ই। তো এটা একটু লেন্দি হবে, কারণ আমরা সব আর্টিকেলগুলোকে কভার করছি এবং সাথে আমরা এক্সট্রা ফ্যাক্টস নিয়েও পড়ছি। তাই একটু লেন্দি হতে পারে। তোমরা একটু ধৈর্য রেখে ভালো করে পড়াশোনা করো। এটা আরেকবার রিভাইজ করে নিও পিডিএফ থেকে। আচ্ছা, আর লাইক, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও চ্যানেলকে। ওকে, নেক্সট আমাদের পার্ট 4 এ চলে আসছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ দ্য স্টেট পলিসি। যে সমাজ আমাদের তৈরি করলাম, যে দেশে আমরা থাকছি, সেই দেশটাকে কিভাবে চালিত করতে হবে, সেই ব্যাপারে আমাদের প্রিন্সিপাল বলা হয়েছে। এই সমস্ত প্রিন্সিপালগুলো তোমাদের মেনে চলতে হবে। ১ নম্বর হচ্ছে আর্টিকেল 40, ঠিক আছে? কি বলা হয়েছে? অর্গানাইজেশন অফ ভিলেজ পঞ্চায়েত। সমাজে থাকতে গেলে তোমাকে পঞ্চায়েত গড়তে হবে। কিভাবে পঞ্চায়েত তুমি তৈরি করবে সেটা আর্টিকেল 40 এ বলা হয়েছে। ওকে? এবার আর্টিকেল 41 এ বলা হয়েছে, 41 এ বলা হয়েছে রাইট টু ওয়ার্ক, এডুকেশন, পাবলিক অ্যাসিস্ট্যান্ট ইন সার্টেন কেসেস। তোমার যে কাজ করার অধিকার, এই যে আমাদের আ একটা ৩০০ দিন আগে ১০০ দিনের একটা কাজ ছিল না? যে মনরেগা, তোমার হচ্ছে মনরেগা যেটা বলা হতো, মহাত্মা গান্ধীর ন্যাশনাল রুরাল গ্রামীণ অ্যাক্ট, যেটা যাই হোক ছিল, সেটা অনুযায়ী তুমি যে ১০০ দিনের কাজ, যেটা তুমি সরকারের কাছ থেকে তুমি আবেদন করতে পারো যে আমি বেকার নয়, আমি কাজ আমাকে দিতে হবে। রাইট টু ওয়ার্ক, কাজের অধিকার কে দিচ্ছে? তোমার আর্টিকেল ৪১। কিন্তু এটা ফান্ডামেন্টাল রাইট নয় যে তুমি কাজ পাচ্ছ না, তুমি বাড়িতে বেকার বসে আছো বলে সুপ্রিম কোর্টে চলে যাবে। না, এটা হবে না। এটা তোমাকে দিতে হবে, সেটা তোমাদের স্টেট বা তোমাকে রাজ্যকে বলা হয়েছে বা তোমাকে সেন্ট্রালকে বলা হয়েছে। এবার হচ্ছে আর্টিকেল 44, ইউনিফর্ম সিভিল কোড। খুবই ইম্পর্টেন্ট। ইউনিফর্ম সিভিল কোড মানে হচ্ছে ফর অল সিটিজেন। সমস্ত লোকের ক্ষেত্রে সব নিয়ম সম। সে ধনী হোক, দরিদ্র হোক, গরিব হোক, তার ক্ষেত্রে সবার ক্ষেত্রে সব নিয়ম প্রযোজ্য। এইটা ইউনিফর্ম সিভিল কোড যে চালু হয়েছে, একমাত্র রাজ্য হচ্ছে গোয়া। গোয়া হচ্ছে একমাত্র ভারতের ১ম রাজ্য যেখানে কিনা ইউনিফর্ম সিভিল কোড চালু হয়েছে, যেটা কিনা আর্টিকেল 44। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় বারবার রিপিটেড হয়ে পরীক্ষায় আসে। আশা করি তোমরা মনে রাখবে। আচ্ছা, এরপরে আছে আর্টিকেল 48। আর্টিকেল 48 এ বলা হয়েছে অর্গানাইজেশন অফ এগ্রিকালচার অ্যানিমাল হাসব্যান্ডারি। এই যে পশুপালনগুলোকে কিভাবে রাখতে হবে, পশুকে কিভাবে পরিচালিত করতে হবে, মানে পশুকে কিভাবে, গবাদি পশুকে কিভাবে তুমি সেবা শুশ্রূষা করবে বা কৃষিকাজের ক্ষেত্রে তুমি কিভাবে উন্নয়ন করবে বা কিভাবে অর্গানাইজেশনগুলো কৃষিকাজের সঙ্গে যুক্ত থাকবে, সেটা কোথায় বলা হয়েছে? আর্টিকেল 48 এ বলা হয়েছে। আর্টিকেল 50 এ বলা হয়েছে সেপারেশন অফ দ্য জুডিশিয়ারি ফ্রম এক্সিকিউটিভ। আচ্ছা, জুডিশিয়ারি মানে কি বলতো? যে জিনিসগুলো আমাদের ল তৈরি করে, আর এক্সিকিউটিভ মানে যে লগুলো যে পালন করে। যেমন হচ্ছে পুলিশ হচ্ছে একটা এক্সিকিউটিভ, ওকে? আর জুডিশিয়ারি মানে যেটা একটা হচ্ছে কোর্ট, যে তোমার ল তৈরি করে। আচ্ছা, জুডিশিয়ারি ফ্রম এক্সিকিউটিভ। তাহলে জুডিশিয়ারিকে এক্সিকিউটিভ মানে কি? নীতিগত আর কার্যগত বাহিনীকে যে আলাদা করবে, সেটা কোন আর্টিকেলে বলা হয়েছে? আর্টিকেল 50 এ বলা হয়েছে। আর আর্টিকেল 51 তে বলা হয়েছে প্রমোশন অফ দ্য ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি। ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটিতে কি বলা হয়েছে? যে তোমাকে এটা
মানে ইন্টারন্যাশনাল মানে হচ্ছে আন্তর্জাতিক যে শান্তি রক্ষা, তার জন্য তোমাকে রাখতে হবে। ওকে, তোমরা একবার সবাই রিভাইজ করে নেবে জিনিসটা। এরপরে চলে আসছে আমরা পার্ট পার্ট 4A। পার্ট 4 এতে 51 এতে বলা হয়েছে ফান্ডামেন্টাল ডিউটিস, যে তোমার যে সমস্ত কর্তব্য একটা নাগরিক হিসাবে, ঠিক আছে? আচ্ছা, মৌলিক অধিকার আর মৌলিক কর্তব্যের মধ্যে পার্থক্য আছে। মৌলিক অধিকার মানে কি? তুমি দেশের থেকে কি কি অধিকার তুমি পাচ্ছ। আর ফান্ডামেন্টাল ডিউটিস মানে কি? দায়িত্ব। তোমার মৌলিক যে সমস্ত দায়িত্ব একটা দেশের প্রতি, সেটা কোথায় বলা হয়েছে? আর্টিকেল 51A পার্ট 4 এটা যেটা থাকে। এতবার পরীক্ষায় কোশ্চেন এসছে, এখান থেকে রিপিটেড, যে তোমাকে কি বলবো। আচ্ছা, এটা হয়ে গেল। এরপর আছে দ্য ইউনিয়ন। ইউনিয়ন মানে হচ্ছে কি? তোমার সেন্ট্রাল বা দেশের কেন্দ্র যেটাকে বলা হয়, সেটাকে কোন পার্টে আছে? পার্ট 5-এ আছে। পার্ট 5-এ তোমার আছে দ্য ইউনিয়ন আছে। ওকে, দ্য ইউনিয়নের পার্ট 5-এ প্রথমে আছে প্রেসিডেন্টের ব্যাপারে বলা হয়েছে, মানে কি আমাদের দেশের রাষ্ট্রপতি কীরকম হবে সেটার ব্যাপারে বলা হয়েছে। আচ্ছা, পার্ট 1 প্রথমে বলা হয়েছে আর্টিকেল 45টা মনে রাখো, ইলেকশন অফ দ্য প্রেসিডেন্ট, মানে প্রেসিডেন্টের ভোট কীভাবে হবে। আর্টিকেল 61 খুব 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 ইম্পর্টেন্ট, ইমপিচমেন্ট, মানে প্রেসিডেন্টকে কিভাবে তার পদ থেকে সরানো হতে পারে, সেটা আর্টিকেল 61-এ বলা হয়েছে। ওকে, এরপরে যেটা ইম্পর্টেন্ট আর্টিকেল, সেটা হচ্ছে তোমার হচ্ছে আর্টিকেল 76, যেটা কিনা অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। অ্যাটর্নি জেনারেল কি বলতো? অ্যাটর্নি জেনারেল হচ্ছে কোনো একটা দেশের যে সরকারি উকিল, ওকে, যে সব জায়গায় সরকারের হয়ে কেস লড়তে পারে, তাকে বলা হয় অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। ওকে, অ্যাটর্নি জেনারেল ব্যাপারে কি বলা হয়েছে? আর্টিকেল 76-এ বলা হয়েছে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। মনে রাখবে আর্টিকেল 76, খুব পরীক্ষা আছে, আর্টিকেল 76-এ অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। ওকে, এরপরে আসে যেটা তোমার হচ্ছে ইম্পর্টেন্ট, এখানে আর ইম্পর্টেন্ট নেই, যেগুলো লাল লাল দেওয়া আছে সেগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এরপরে চলে আসছে তোমাদের পার্লামেন্ট। মানে কি? পার্লামেন্টে দুটো জিনিস থাকে, আমি শর্টলি বলে দিচ্ছি। দুটো জিনিস থাকে, একটা হচ্ছে লোকসভা, একটা হচ্ছে রাজ্যসভা। লোকসভাকে বলা হয় টেম্পোরারি, রাজ্যসভাকে বলা হয় পার্মানেন্ট। পার্মানেন্ট হাউস বলা হয়। লোকসভা প্রতি 5 বছর অন্তর অন্তর ডিসলভ হয়ে যায়। রাজ্যসভা কোনো যে ডিসলভ হয় না, কিন্তু 1/3 অফ মেম্বার প্রতি 2 বছর অন্তর অন্তর, মানে 6 বছর পর পর তারা রিটায়ার্ড হতে থাকে। ওকে, তারা রিটায়ার্ড হতে থাকে। এরপরে হচ্ছে যেমন হচ্ছে এবার আর্টিকেল নাম্বার 108। ওকে, আর্টিকেল নাম্বার 108-এ বলা হয়েছে জয়েন্ট সিটিং অফ দ্য বোথ হাউসেস, মানে কি লোকসভা এবং রাজ্যসভা যখন কোনো একটা আইন বা অ্যামেন্ডমেন্ট যাই হোক না কেন প্রেরিত করা হয়, তখন তাতে জয়েন্ট সিটিং করা হয় লোকসভা এবং রাজ্যসভা। সেটা কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে? 108 নম্বর আর্টিকেলে বলা হয়েছে। এবং এই জয়েন্ট সিটিংয়ের কে প্রেসিডেন্ট, মানে মানে এই সভাপতিত্ব করেন হচ্ছে লোকসভার স্পিকার করেন। এই জয়েন্ট সিটিংয়ের যে মনিটরিং করেন লোকসভার স্পিকার। আচ্ছা, এবার হচ্ছে আর্টিকেল 110। আর্টিকেল 110-এ বলা হয়েছে ডেফিনিশন অফ মানি বিলস। যে কোনো জিনিস মানি বিল কিনা, যেমন ধরো জিএসটি যে আমাদের দেশে লাগু হয়েছে, যে জিএসটি কীভাবে লাগু হয়েছে, কোন জিএসটি একটা কি অর্থ সংক্রান্ত বিল বা অন্য কিছু, সেটা কে ডিসাইড করবে? একমাত্র লোকসভায় সেটা ডিসাইড করতে পারে, মানে কি লোয়ার হাউস অফ দ্য পার্লামেন্ট সেটা ডিসাইড করবে। আর সেটা কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে? আর্টিকেল 110 নম্বর আর্টিকেলে বলা হয়েছে। এবার হচ্ছে আর্টিকেল নাম্বার 123। আর্টিকেল 123-এ কি বলা হয়েছে? পাওয়ার অফ প্রেসিডেন্ট টু প্রমোগেট অর্ডিন্যান্স ডিউরিং দ্য রিসেস অফ পার্লামেন্ট। আচ্ছা, যখন পার্লামেন্টে ধরো যখন স্থিতিকাল চলছে বা পার্লামেন্ট যখন ইনঅ্যাক্টিভ রয়েছে, তখন প্রেসিডেন্ট যে সমস্ত লগুলোকে চালিত করতে পারে, বা প্রেসিডেন্ট যে নির্দেশ দেবেন, আদেশ দেবেন যে কোন এলাকায় কীরকম ল লাগবে, সেটাকে বলা হয় অর্ডিন্যান্স। আচ্ছা, সেটা আর্টিকেল 1, 2, 3 অনুযায়ী প্রেসিডেন্ট সেটা অর্ডিন্যান্স চালু করতে পারেন। এরপরের আর্টিকেল হচ্ছে আর্টিকেল নাম্বার 143। আর্টিকেল নাম্বার 143-তে বলা হয়েছে পাওয়ার অফ প্রেসিডেন্ট টু কনসাল্ট সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট কোনো রকম আইডিয়া বা কোনো রকম অ্যাডভাইস যদি চায়, সেটা আর্টিকেল 143 অনুযায়ী প্রেসিডেন্ট সেটা দিতে পারে। এবার প্রেসিডেন্টের প্রতি সেটা বাধ্যবাধকতা নয় যে সে রুলটাকে প্রেসিডেন্টকে পালন করতেই হবে, সেটা তিনি পালন নাও করতে পারেন। জাস্ট একটা আইডিয়া বা অ্যাডভাইস দেওয়ার জন্য প্রেসিডেন্টকে বলা হয়েছে, কাকে? সুপ্রিম কোর্টকে। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে আর্টিকেল 148, মোস্ট ইম্পর্টেন্ট, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, যেটাকে শর্টকাটে বলা হয় সিএজি। সিএজি কত নম্বর আর্টিকেল আছে? 148 নম্বর আর্টিকেল আছে। কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ দ্য ইন্ডিয়াকে কি বলা হয়? যে তুমি কত নম্বর আর্টিকেলে আছে? মানে 148 নম্বর আর্টিকেলে আছে। ওকে, আচ্ছা, সিএজির ব্যাপারে অন্যদিন
একটু ডিটেলসে আলোচনা করব। সিএজি হচ্ছে যে ফ্রেন্ড ফিলোসোফার অ্যান্ড গাইড বলা হয়, মানে পাবলিক অ্যাকাউন্টস কমিটির, ওকে? যে ভারতের যে সরকারি তহবিলের যে অর্থ বা নির্ধারক বা যে হিসাবকর্তা তাকে বলা হয় সিএজি বলা হয়, যে কোন দিকে কত টাকা দিতে হবে। এরপরে আসছে আর্টিকেল 226। আর্টিকেল 226 এবার স্টেটের ক্ষেত্রে আমরা চলে আসছি। এটা পার্ট 6 এর মধ্যে চলে আসছে। স্টেট দ্য পাওয়ার অফ দ্য হাইকোর্টস টু ইস্যু অ্যান্ড সার্টেন রিটস। ওই যে আর্টিকেল 32 পড়েছিলাম, আর্টিকেল 32 অনুযায়ী কেউ রিটস পালন করতে পারে, মানে তুমি যে সুপ্রিম কোর্টের কাছে যাবে নিজের ফান্ডামেন্টাল রাইটসের জন্য, সেটা হচ্ছে রিটস বলা হয়, ঠিক আছে? WRITS, রিটস বলা হয়। সেই রিটসগুলো কে জারি করতে পারে? আর্টিকেল 32 অনুযায়ী সুপ্রিম কোর্ট, এবং আর্টিকেল 226 অনুযায়ী কে জারি করবে রিটস? স্টেটের হাইকোর্ট জারি করবে, ওকে? এরপরে হচ্ছে পার্ট 8। পার্ট 8-এ কি আছে? একটি ইউনিয়ন টেরিটরিজ আছে, বেশি কিছু মনে রাখতে হবে না। এবার আছে পার্ট 9 আছে পঞ্চায়েত। পঞ্চায়েতের আর্টিকেল কত নম্বর হচ্ছে? 243 243 ও, মনে রাখবে 243 থেকে 243 ও অব্দি পঞ্চায়েত আছে। এবার এটা কি পার্ট 9 আছে। পার্ট 9 এর ই পার্ট 9 এর অনের পার্ট 9 এর এতে আছে কি আছে? তোমার মিউনিসিপ্যালিটিস আছে। মানে কি? মানে যেটা তোমাদের থাকে মিউনিসিপ্যালিটি, সবাই জানো। আর্টিকেল 243 এরই আছে। এটা গোটাটা একটাই আর্টিকেল, এর মধ্যে সাব পার্ট রয়েছে। যেমন হচ্ছে 243 থেকে 243 অব্দি পঞ্চায়েত, এবং 243 পি থেকে 243 জি অব্দি কি আছে? পি তে 243 জেড জি অব্দি আছে মিউনিসিপ্যালিটিস। মনে রাখবা পিজি মানে কি? পেইং গেস্ট। পেইং গেস্ট কোথায় থাকে? তোমার শহরে এলাকায় পেইং গেস্ট থাকে, গ্রামে তো কেউ পেইং গেস্ট থাকে না। সেজন্য পিজি কিসের সাথে রিলেটেড? মিউনিসিপ্যালিটির সাথে রিলেটেড, ওকে? আশা করি বুঝতে পেরেছো। এরপরে এগুলো মনে রাখতে হবে না। একটা আর্টিকেল মনে রাখবে, আর্টিকেল 300A, রাইট টু প্রপার্টি। মানে কি? সম্পত্তির অধিকার কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে? 300A নাম্বার আর্টিকেলে বলা হয়েছে, ওকে? এরপরে তোমাদের নেক্সট আর্টিকেল হচ্ছে আর্টিকেল 15, যেটা খুবই খুবই ইম্পর্টেন্ট। ভোটের ব্যাপারে কোন আর্টিকেলে বলা হচ্ছে? আর্টিকেল 324 এর ব্যাপারে বলা হয়েছে সুপারিনটেন্ডেন্ট ডিরেকশন অফ দ্য কন্ট্রোল ইলেকশন ভেস্টেড ইন ইলেকশন কমিশন। ইলেকশন কমিশন বলে একটা জিনিস থাকে, যেটা কিনা তোমার রাজ্যে বলো কিংবা সেন্ট্রালে বলো ভোট কন্ডাক্ট করাবে। সেটা কোন আর্টিকেল অনুযায়ী বলা হয়েছে? আর্টিকেল 324 অব্দি বলা হয়েছে। এটা পার্ট 15। আর্টিকেল 324 মনে রাখবে, আর বেশি কিছু মনে রাখার দরকার না। আর্টিকেল 326-এ বলা হয়েছে যে ইউনিভার্সাল অ্যাডাল্ট সাফরেজ, মানে কি? 18 বছর বয়স যাদের হয়ে যাবে তারা ভোট দেবার জন্য যোগ্য, ঠিক আছে? আচ্ছা, এটা বলা হয়েছে সমস্ত রকম স্টেট এবং স্টেট লেজিসলেটিভের ক্ষেত্রে তারা যোগ্য। এবার আর্টিকেল 338। আর্টিকেল 338 খুবই ইম্পর্টেন্ট। আর্টিকেল 338-এ কি বলা হয়েছে? এসসি কাস্ট যারা হয়, শিডিউল কাস্টের ব্যাপারে বলা হয়েছে আর্টিকেল 338-এ। আচ্ছা, আর শিডিউল ট্রাইব যাদের আছে তাদের ব্যাপারে আর্টিকেল উল্লেখিত আছে আর্টিকেল 338A তে বলা হয়েছে, ওকে? আচ্ছা, আশা করি তোমাদের মনে থাকবে। আচ্ছা, এবার হচ্ছে পার্ট 17। পার্ট 17-তে কি বলা হয়েছে? এই যে আমাদের দেশ বা ইউনিয়নের যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, যে আমাদের দেশের তো কোনো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ নেই। এক কথায় যে হিন্দি বলো না, হিন্দি আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ নয়। আর্টিকেল মানে কি? ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ নয়, কিন্তু অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ মানে কি? সরকারি দপ্তরে যে সমস্ত কাজ হতে পারে সেটার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে বলা হয়েছে কি? হিন্দিকে বলা হয়েছে। দেবনাগরী স্ক্রিপ্টে যেটা লেখা হয়েছে সেটা হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। কিন্তু ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ মানে জাতীয় ল্যাঙ্গুয়েজ বলে আমাদের দেশে কোনো রকম ল্যাঙ্গুয়েজ নেই। আচ্ছা, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ দ্য ইউনিয়নের আর্টিকেল 343-তে, যেটা পার্ট 17-র আন্ডারে আসে, সেটাতে বলা হয়েছে। এরপরে পার্ট 18-তে বলা হচ্ছে ইমার্জেন্সি, বা ইমার্জেন্সির সময় কী কী রকমভাবে আমাদের দেশে ব্যবস্থা নিতে হবে, কোনটা কোন এমার্জেন্সির আন্ডারে আছে সেটা বলা হয়েছে। আর্টিকেল 48-এ প্রথমেই ধরবো। আর্টিকেল 352 খুব ইম্পর্টেন্ট। দেখো, ইমার্জেন্সি অফ ন্যাশনাল ইমার্জেন্সি, যখন দেশে মধ্যে কোনো ইমার্জেন্সি চলে আসে, মানে কি? ধরো আমাদের চীনের সাথে আমাদের দেশে যুদ্ধ বাঁধলো, তাহলে সেই সময় যে ইমার্জেন্সিটা চালু হবে গোটা দেশের ক্ষেত্রে, সেটাকে বলা হবে কি? ন্যাশনাল ইমার্জেন্সি। যেটা কোথায় বলা হচ্ছে? আর্টিকেল 352-তে বলা হয়েছে। এরপরে আর্টিকেল 356। আর্টিকেল 356-এ বলা হয়েছে যে যে কোনো ক্ষেত্রে যদি কোনো রকম ল ফেলিয়ার হয়ে যায়, সেখানে তোমার হচ্ছে স্টেটের মধ্যে যদি কোনো রাজ্য আমার নিয়ম ঠিকঠাক চালু করতে পারছে না বা নিয়মকে লাগিয়ে রাখতে পারছে না, সেখানে তোমার স্টেট ইমার্জেন্সি লাগবে। স্টেট ইমার্জেন্সি সর্বপ্রথম লেগেছিল যে বছর কনস্টিটিউশন তৈরি ছিল, সে বছরই সর্বফার্স্টে লেগেছিল পাঞ্জাবে, ওকে? মনে রাখবে পাঞ্জাবে লেগেছিল। সেটা আর্টিকেল 356-এ বলা হয়। এবার আর্টিকেল 357-এ কি বলা হয়েছে? তোমার হচ্ছে
ফিনান্সিয়াল এমার্জেন্সি মানে কি? যদি তোমার ধরো শ্রীলঙ্কার মতো আমাদের দেশের অবস্থা হয়ে যায় যে আমাদের দেশে টাকা নেই, অর্থ নেই। এবার আমাদের দেশের টাকা মুদ্রার ব্যাপারে যদি কোনো রকম 360 তে বলা হয়েছে ফিনান্সিয়াল এমার্জেন্সি। যদি কোনো রকম এরকম ইমার্জেন্সি চলে আসে ফিনান্সিয়ালের ব্যাপারে বা আর্থিক সংকটপূর্ণ যদি আমাদের দেশে অবস্থা হয়ে যায় তাহলে সেটা আর্টিকেল 360 তে বলা হয়েছে। ওকে? আচ্ছা, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। আচ্ছা, এরপরে হচ্ছে পার্ট 20 আমাদের লাস্টের দিকে প্রায় চলে এসেছি। পার্ট 20 তে আছে আর্টিকেল 368 যেটা কিনা সংবিধানের সংশোধনের ব্যাপারে বলা হয়েছে। যদি কোনো সংবিধানে সাময়িকভাবে কোনো রকম চেঞ্জ করতে হয় বা পার্মানেন্ট কোনো জিনিস চেঞ্জ করতে হয় সময়ের সাথে তাহলে যেটা চেঞ্জ করা হবে সেটা চেঞ্জ করতে পারে একমাত্র ইউনিয়ন বা যে সমস্ত লোকসভায় বা রাজ্যসভায় যে এক্সিকিউটিভ নয়, যারা লেজিসলেটিভ আছে, যারা ল তৈরি করবে মানে কি মানে পার্লামেন্ট আর কি তোমার এই নিয়মটাকে চেঞ্জ করতে পারে, সেটা বলা হয়েছে আর্টিকেল 368 অনুযায়ী পার্ট 80 এর আন্ডারে আছে। একটা আর্টিকেল খুবই ইম্পর্টেন্ট আর্টিকেল 370 যেটা কিনা জম্মু অ্যান্ড কাশ্মীরের ব্যাপারে বলা হয়েছে, যেটা এখন বন্ধ হয়ে গেছে। 2 বছর আগে খুবই এই নিয়ে হাঙ্গামা হয়েছিল। আর্টিকেল 370 কার সাথে রিলেটেড? জম্মু অ্যান্ড কাশ্মীরের সাথে রিলেটেড। ওকে, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো এইটা ছিল আজকে আমাদের ভিডিও একটু লেন্দি হয়ে গেল। মোটামুটি 40 মিনিটস। তো এগুলো মোটামুটি আমরা ওভারঅল যেগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট সেগুলো আমরা মোটামুটি প্রায় সবই কভার করেছি ডিটেলস ছাড়া। এইটা হচ্ছে কি স্ট্যাটিক পোর্শন, এখান থেকে তোমাকে খাড়াখাড়ি কোয়েশ্চেন জিজ্ঞেস করবে। ওকে, তো আর্টিকেল সম্বন্ধে যাদের কোনো কিছু ডাউট থাকো তারা কমেন্ট সেকশনে বলতে পারো। আর তোমাদের যদি ভিডিও ভালো লাগে তোমরা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের মাধ্যমে বেশি করে শেয়ার করো। এর পিডিএফ যদি তুমি নিতে চাও নিচে ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে, সেখান থেকে তোমরা নিতে পারো। তো আশা করি তোমাদের সবাই ভালো লেগেছে। গুড নাইট, গুড বাই।